আজ সকালে উঠেই কোনো এক অজানা কারণে শুভ্রর একদম ইচ্ছে হলো না যে আজ সে অফিসে যাবে। এমনটা আর কখনই হয় না। সে এমনিতে ছুটি ছাড়া তেমন নেয় না, তাই একদিন না গেলে কিছু যায় আসবে না। অফিসে ফোন করে জানিয়ে দিল সে অফিসে যাবে না। শুভ্র ব্যাচেলর মানুষ, অবসর সময় কাটানোর মাধ্যম হিসেবে বই তার প্রথম পছন্দ। আটতলা বাড়ির ছাদের অর্ধেকটা সে থাকে, বাকিটা ফাঁকা। ফাঁকা অংশে সে তার পছন্দ মতো গাছপালা লাগিয়েছে। আজ দেখল গোলাপ গাছে দুটো সাদা গোলাপ ফুটেছে। সকালের রোদ পড়ে ভারী মিষ্টি লাগছে দেখতে। একটা অচেনা পাখি অনেকক্ষণ ধরেই ডেকে যাচ্ছে মিঠে কলতানে। চা, রুটি, ডিম ভাজি দিয়ে সকালের নাস্তা সারল শুভ্র। এই বাড়িতে তার অসংখ্য বইয়ের সাথে আরেকটা শখের বস্তু হচ্ছে তার রকিং চেয়ার। এটাতে শুয়ে আরামে বই পড়ার সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় শুভ্রর। এই শহরের একাকিত্ব, বন্ধুহীনতা, সমঝোতার কষ্ট তার কখনো কাছে আসতে পারে না, তাকে আর স্পর্শ করতে পারে না। গেল সপ্তাহে ফুটপাত থেকে এক গাদা পুরনো বই কিনে নিয়েছিল শুভ্র। তার মধ্য থেকে একটা বেছে নিয়ে রকিং চেয়ারে শুয়ে পড়ল। বইটা খুব যত্ন করে মলাট দেয়া। বইটা খুলতেই পুরনো বইয়ের মিষ্টি মিষ্টি ঘ্রাণ তার নাকে এসে ধাক্কা লাগলো। কিন্তু খানিকটা হতাশ হতে হলো শুভ্রকে। বইটা রবীন্দ্রনাথের শেষের কবিতা, অজস্র বার পড়া হয়েছে। অবশ্য আরেকবার পড়াই যায়, তবে প্রথম দিকের কয়েকটা পাতা পড়তে পড়তে একটা কাগজ বইয়ের ভেতর থেকে বের হয়ে শুভ্রর কোলের ওপর পড়ল। ভাঁজ করা হলদে হয়ে আসা কাগজটা দেখলেই বোঝা যায় এটা একটা চিঠি। মজার ব্যাপার হলো, চিঠির এক পাশে আসল চিঠিদাতা লিখেছেন সেই লেখাটা অনেক পুরনো, অপর পাশে অন্য কেউ সেটার উত্তর দিয়েছেন। উত্তরটা অপেক্ষাকৃত নতুন। দেখে মনে হলো বইয়ের আগের মালিক চিঠির উত্তর লিখেছেন। বইয়ের তুলনায় চিঠিটাই যেন শুভ্রর মনোযোগটা কেড়ে নিয়েছে। তাই মূল চিঠিটা সে আগে পড়ছে। চিঠির সাল 15ই অক্টোবর 1979। প্রিয় তমেশ্বর লাবণ্য, আপনি
এ চিঠি পাবেন কিনা তা আমি নিশ্চিত নই, তবে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবু লিখতে কি দোষ, হয়তো পেয়ে গেলেন। জগতের যিনি মালিক, তার তো অপারগতা বলতে কিছু নেই। তাই এই অধমের ফরিয়াদটুকু তার দরবারে পৌঁছে যেতে পারে। আমি চিঠি লিখতে পারদর্শী নই, কাউকে তেমন লিখতে হয় না, তাই চেষ্টা করছি খানিকটা গুছিয়ে লেখার। আপনার কি মনে আছে, প্রায় বছর তিনেক আগে ঢাকা চট্টগ্রাম মেইল ট্রেনে আপনার পাশের যাত্রীটি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। জ্বরে পড়ে জ্ঞান ছিল না বললেই চলে। সেই সম্পূর্ণ অচেনা অসুস্থ মানুষটির পাশে আপনি পুরো রাত জেগেছিলেন। পুরো রাত তার পাশে বসেছিলেন, একটু পর পর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিলেন। সে যখন মাথার যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার কপালে আপনার একটা আশীর্বাদী হাত রেখে বারবার একটা কথাই বলেছিলেন, সব ঠিক হয়ে যাবে। সেই মানুষটি আমি। আমার জ্ঞান হওয়ার পর আপনাকে আমি খুঁজে পাইনি। হয়তো আপনার স্টেশন চলে আসায় আপনি নেমে গিয়েছিলেন, কিন্তু আপনার বলা কথাটা আজ পর্যন্ত আমি প্রতিটা মুহূর্ত মনে রেখেছি, যা কখনোই ভুলতে পারিনি। ছোটবেলা থেকে মামার বাড়িতে বড় হয়েছি। মা বাবা ছিল না বলে আদর যত্নের বালাই ছিল না। রোগে শোকে নিজের ছোট্ট একটা ঘরে পড়ে পড়ে ধুকেছি। কেউ কোনোদিন ফিরে চেয়ে রেখেনি, আমাকে একদমই দেখেনি। জীবনের প্রথম পাওয়া স্নেহের স্পর্শটুকু ভুলে যাব কি করে বলেন? সে তো খুব কঠিন ব্যাপার আমার জন্য। সেদিন থেকে আজ পর্যন্ত বহুবার বহু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। প্রতিবার আপনার কথাটা আমার মাঝে নতুন করে জীবনের শক্তির সঞ্চার করেছে। মস্তিষ্কের মাঝে আপনা আপনি একটা কথা প্রতিধ্বনিত হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আপনার মুখটা আমার স্পষ্ট মনে পড়ে না। আপনি কে, কোথায় থাকেন, কি করেন কিছুই জানা নেই। তবে ভাগ্যিস নামটা জেনে নিয়েছিলাম। কোথাও ওই নামটা শুনলে যেন কানে মধু বর্ষণ হয়। যতবার চট্টগ্রাম যাই আপনাকে খুঁজি, হয়তো একদিন পেয়ে যেতে পারি। এই অধমের প্রার্থনা খোদা যদি শোনেন, তবে জেনে রাখুন আপনি কোনোদিন অসুখী হবেন না। কোনোদিন আপনার জীবনে ভালোবাসার অভাব হবে না। ভালো থাকবেন। জেনে রাখবেন একজন চিরকাল আপনার কাছে ঋণী হয়ে আছে। ইতি গৌরব।
চিঠিটা পেতেই ভীষণ ভালো লাগায় বুকটা জড়িয়ে গেল। এমনও হয় এই আধুনিক যুগে হয়তো এই মানুষের আবেগের মূল্য বোঝা যাবে না। আচ্ছা, চিঠিটা কি লাবণ্য পেয়েছিল? সাবধানে পাতার উল্টো পিঠ চোখের সামনে মেলে ধরল শুভ্র। তারিখ 19শে ডিসেম্বর 2007। প্রিয় গৌরব, আপনাকে আমি চিনি না। চিঠিতে এমন কোনো ঠিকানা নেই যাতে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো। এই অসাধারণ জিনিসটি আমি পেয়েছি স্কুলের লাইব্রেরিতে বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ভেতর। ওই বইটা অনেক পুরনো বলে কেউ পড়ে না, সেজন্যই হয়তো আমি পেয়েছি। আপনি কি চিঠিটা লিখে ওই বইতেই রেখেছিলেন, নাকি অন্য কেউ? আচ্ছা, সে যাক, যেই রাখুক, এটা আমি নিজের মনে করে নিয়ে নিলাম। আপনি কি জানতে পারলে রাগ করবেন? অবশ্য রাগ করবেনই বা কেন? এমন সুন্দর একটা চিঠি অমন করে ফেলে রেখে দিলে তা তো বেহাত হবেই। চিঠি রাখার কারণটা বলবো? আচ্ছা, বলছি। আমার নামও লাবণ্য। আমাকে কেউ কখনো এমন চিঠি দেয়নি, তাই এটা আমার। জানেন, আমি বই পড়তে খুব ভালোবাসি। শেষের কবিতা আমার সবচেয়ে প্রিয় উপন্যাসগুলোর একটা। আপনি বইটা পড়ছেন, এই নায়িকার নামও লাবণ্য, তাই চিঠিটা লাবণ্যময় হয়ে রবে। আপনার মামার বাড়িতে কি আপনাকে পড়তে দিত, নাকি শুধু কাজ করাতো? কত কথা বলতে ইচ্ছে করছে আপনার সাথে। জানেন, আপনাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। ধরেই নিচ্ছি আপনি আপনার লাবণ্যকে খুঁজে পেয়েছেন। কিছু জিনিস ভালো হয়েছে ভাবতেই হয়তো আরো বেশি ভালো লাগে। ইতি, লাবণ্য। শেষটায় পুনশ্চ দিয়ে লেখা, আপনি নাকি আমার স্কুলের বাংলার টিচার ছিলেন, অবসরে চলে গেছেন। আপনার ঠিকানা কেউ জানে না। অবসর মানে আপনি বুড়ো হয়ে গেছেন, কিন্তু আপনাকে আমি যুবকই ভাবব। দপ্তরি দাদু বলল আপনি নাকি বিয়ে করেননি। কেন বলুন তো? লাবণ্যের জন্য? আমি ভাবতেও পারি না আমার জন্য কেউ বিয়েই করেনি। কি রোমান্টিক আপনি। চিঠিটি লেখা হয়েছিল 22শে জানুয়ারি 2008। এরপর 29 ফেব্রুয়ারি 2016। প্রিয় চিঠি, আমার অনেক মন খারাপ থাকলে
আমি তোমাকে পড়ি, আমার মনটা ভালো হয়ে যায়। চিঠি, তুমি আমার কাছে সারা জীবন থেকো, আমার মন খারাপের ঔষধ হয়ে। 29 ফেব্রুয়ারি 2016 পর চিঠিতে আর কিছু লেখা হয়নি। খুব বেশি দিন তো আগের কথা নয়। মেয়েটিকে যত্ন করেই না লেখা এই চিঠিটি রেখেছিল তার কাছে। তাহলে বিক্রি করলো কেন? নাকি হারিয়ে ফেলেছে? তাই হবে হয়তো। শুভ্রর মনে হলো লাবণ্য নামের মেয়েটাকে বইটা ফেরত দেওয়া উচিত। এমন জিনিস হারিয়ে নিশ্চয়ই সে খুব কষ্ট পাচ্ছে। শুভ্র বইটা খুব ভালো করে উল্টে পাল্টে দেখল। শুরুর দিকে একটা পাতা ছেঁড়া, ভেতরের পাতায় আগের পাতার লেখার একটা ছাপ পড়েছে। আবছা বোঝা যায় প্রথম পাতায় তার নাম ঠিকানা লেখা ছিল। শুভ্র একটা পেন্সিল দিয়ে লেখাটার উপর ঘষতেই ঠিকানাটা ফুটে উঠল। বাড়িটা কাছেই, শুভ্রর এই পাশের এলাকা। কে জানে এখনো ওই বাড়িতে থাকে কিনা মেয়েটা। আচ্ছা, একবার দেখেই আসা যাক। যা ভাবা তাই কাজ। তৈরি হয়ে বের হওয়ার সময় মনে হলো সে কেন একটা অজানা মেয়ের বই ফেরত দিতে যাচ্ছে। হতে পারে সে নিজেই বইটা ফেলে দিয়েছে। অনেক দিন তো হয়ে গেছে চিঠিটার, হয়তো এখন আর আগের আবেগটুকু নেই। যেচে পড়ে এভাবে বই দিতে গেলে কিছু মনে করে বসতে পারে হয়তো, কিন্তু চিন্তাটা ঝেড়ে ফেলল শুভ্র। দেখেই আসা যাক। সেরকম হলে অন্য কিছু বলে কাটিয়ে দেয়া যাবে। হেঁটেই গেল শুভ্র। এদিকটাতে বেশিরভাগ বাড়ি হচ্ছে পুরনো। বাড়ির চারপাশে সীমানা প্রাচীরে ঘেরা। এলাকাটা অন্য সব এলাকার চেয়ে কম ঘিঞ্জি আর মোটামুটি নীরব। তাই বাড়িটা খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না। গেটে নক করতেই একটা দারোয়ান পকেট দরজা খুলে দিল। অপরিচিত লোক দেখে জিজ্ঞেস করল, কাকে চাই? শুভ্র বলল, এটা কি লাবণ্যদের বাড়ি? দারোয়ান তাকে অবাক করে দিয়ে বলল, আপনাকে আপার বন্ধু? জি না, আমি আসলে একটা প্রয়োজনে এসেছি। ও আচ্ছা, তাহলে যান, ভেতরে যান। দোতলা দালান। দালানের গায়ের সাদা রং সবুজ হাবাব খানিকটা হলুদ হয়ে গেছে। সামনে সবুজ ঘাসে ঢাকা দুটি লন। দুপাশে অজস্র গোলাপ, বেশিরভাগই সাদা। তার পছন্দের সাথে বাড়ির লোকের পছন্দের মিল দেখে খানিকটা খুশি হলো শুভ্র। কলিং বেল বাজার 15 সেকেন্ডের মাথায় দরজা খুলে দিল কাজের মেয়ে। মেয়েটার মুখটা খানিকটা থমথমে।
যেন এই মাত্র তাকে কেউ ধমক দিয়েছে। সে কিছু বলার আগেই শুভ্র তাকে বলল, "আ, আমি একটু লাবণ্যর কাছে এসেছিলাম।" মেয়েটা বলল, "আছে।" আর কিছুই বলেনি। তারপর মেয়েটা দরজা থেকে সরে দাঁড়ালো। ড্রয়িং রুমটা অনেক বড়। ঠিক মাঝখানে একটা মাঝারি আকারের ঝাড়বাতি, সেটা নিচে অনেকগুলো কাঠের সোফা। সোফায় বসে একজন ভাড়াক্কি চেহারার স্বাস্থ্যবান মধ্যবয়সী লোক, পরনে পায়জামা পাঞ্জাবি, নাকের নিচে মোটা একটা গোঁফ, মুখটা খানিকটা গম্ভীর। এমন লোকদের দেখলেই কেমন যেন একটা ভয় ভয় হয়, মনে হয় এক্ষুনি আমাকে ধমকে দিয়ে উঠবে। লোকটা তখন ধমকের গলাতেই বলল, "ভেতরে এসো।" শুভ্র পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর লোকটা আবারও বলল, "হ্যাঁ, এখানেই বসো।" শুভ্র বসে পড়ল একেবারে লোকটার মুখোমুখি। তারপর আবারও প্রশ্ন, "কে তুমি? লাবণ্যর খোঁজ কেন করছো?" শুভ্র উত্তরে বলল, "আমি শুভ্র, লাবণ্যর বন্ধু।" শুভ্র খানিকটা ইতস্তত করে বলল, "না, আসলে..." "তাহলে?" "আসলে আমার কাছে ওর একটা বই..." বলতে বলতে একটা গলার শব্দে দুজনেই ঘুরে তাকালো। তারপর ওপাশ থেকে আওয়াজ এসলো, "আমাকেই খুঁজছেন?" এই তাহলে লাবণ্য। ধবধবে সাদা সালোয়ার কামিজ পরা, স্বাস্থ্য খানিকটা মোটার দিকে, গায়ের রং শ্যামলা বললে বাড়িয়ে বলা হয়, আবার কুচকুচি কালোও নয়। হাতগুলো হাত খোপা করা, কয়েকটা ছোট চুল কপালের উপর পড়ে আছে। কোনো গয়নাগাটি নেই শরীরে, সবকিছু ছাপিয়ে আছে ওর মুখের অপরূপ স্নিগ্ধতা। চোখ দুটো ভীষণ ফোলা, মনে হচ্ছে খুব কেঁদেছে। এ চোখের দৃষ্টি বড্ড মায়াবী। গলার স্বরও খুব মিষ্টি। শুভ্র তখন উঠে দাঁড়ালো। বইটা তার হাতেই ছিল। সে লাবণ্যর দিকে বাড়িয়ে দিয়ে বলল, "এটা আপনার বই। আমি পুরনো বইয়ের দোকান থেকে কিনেছি। সম্ভবত আপনি এটা হারিয়ে ফেলেছিলেন।" বইটা দেখার সেকেন্ডের মাথায় লাবণ্যের মুখটা বিস্ময়ে ছেয়ে গেল। চোখ দুটো ছাপিয়ে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে ছুটে এসে বইটা নিতে গিয়ে আবার থমকে গেল। সোফায় বসা লোকটার দিকে একবার তাকালো। লোকটা চোখ ইশারা করতেই বইটা লুফে নিল লাবণ্য। প্রথমেই পাতা উল্টে দেখে নিল চিঠিটা আছে কিনা। সেটা পেতেই আরো এক দফা চোখের জল ফেলল মেয়েটা, আর সাথে মুখ ভর্তি হাসি। কি অপরূপ দৃশ্য! শুভ্র সব ভুলে হা করে তাকিয়ে রইল সেদিকে। লোকটা তখন ভাড়াক্কি গলায় বললেন,
ও, তুমি তাহলে আমার মেয়ের বই ফেরত দিতে এসেছ। শুভ্র এতক্ষণে ভাবছিল এটা হয়তো লাবণ্যের বাবা, তবে এখন সেটা নিশ্চিত হল এবং বলল, হ্যাঁ আঙ্কেল। লাবণ্যর বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর অনেক বই ছিল, সেসব আমি ওকে না জানিয়ে বেঁচে দিয়েছিলাম। সারাদিন বই নিয়ে পড়ে থাকতো, পড়াশোনা করতো না। তাও অনেকদিন আগের কথা। মেয়েটা এত কান্নাকাটি করেছিল, তারপর তখন আর ফেরত আনা যায়নি বইগুলো। যে ভাঙাড়ির লোকের কাছে বিক্রি করেছিলাম সে আর কোনোদিন এবুকও হয়নি। তা এতদিন পর এই বই ফেরত আসতে পারে, এটা আসলে বাবা আমার ধারণার বাইরে ছিল। ভালোই হলো। তোমাকে অনেক ধন্যবাদ। খানিকটা হেসে শুভ্র তখন বলল, আচ্ছা আজ তাহলে আমি আসি। উত্তরটা লাবণ্য দিল। বলল, না না, না খেয়ে যেতে দেব না, আপনি বসুন। বলেই সে ছোট। লাবণ্যের বাবা বললেন, বসো, কিছু খেয়ে যাও। শুভ্রর খানিকটা অস্বস্তি হচ্ছে। বাড়িটা কেমন যেন মৃত্যুপুরীর মতো লাগছে। নিস্তব্ধতায় কেমন যেন ডুবে আছে, যেন চারদিকে শুধু নিস্তব্ধতায় ঘেরা। শুধু ঘড়ির টিকটিক আর রান্নাঘর থেকে আসা টুংটাং শব্দ। একটা মহিলাকে এক পলক দেখেছিল পর্দার ফাঁকে। তার মুখেও যেন গুমট একটা মেঘ জমে আছে। কোনো সমস্যা আছে হয়তো। লাবণ্যের বাবা শুভ্রর মনোভাব বুঝতে পেরে বললেন, আসলে আজকে লাবণ্যর বিয়ে হওয়ার কথা ছিল, বিয়েটা ভেঙে গেছে, আর তাই সবার মন খারাপ। শুভ্রর মুখটা খানিকটা আধার হয়ে এলো। উদাসীন একটা বাতাস তাকে ছুঁয়ে গেল। উনি বলতে থাকলেন, আমার মেয়েটা খুব ভালো, জানো, কোনোদিন উঁচু গলায় কথা বলে না। ছোটবেলা থেকে খুবই শান্ত আর ভদ্র। শুধু গায়ের রংটা কালো বলে বিয়ে দেওয়ার মতো ছেলে পাচ্ছিলাম না। কালো মেয়ে কেউ নিতে চায় না। যারা নিতে চায় তাদের আমার আবার পছন্দ হয় না। মানে এমন করে মেয়েটার বয়স এবার 28। বুঝতেই পারছো, প্রতিবেশী আত্মীয়রা কথা শুনিয়ে শুনিয়ে ওর মনটা একেবারে ছোট বানিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত একটা বিয়ে ঠিক হলো। আমি সম্পূর্ণ আয়োজন করলাম, বাড়ি ভর্তি মেহমানও এলো। গতকাল বড় করেই গায়ে হলুদ হচ্ছিল, কিন্তু তখন ছেলের বাড়ি থেকে হঠাৎই খবর দিল বিয়েটা নাকি হবে না। সব শুনে শুভ্র বলল, বললেই হলো, এরকম করবে কেন? লাবণ্যর বাবা বললেন, সে তো বাবা জানি না, জানতেও চাই না।
জোর করে তো আর মেয়ে দিতে পারবো না, আর দিলেও হয়তো সুখী হবে না। সেই থেকে মেয়েটা আমার কাঁদছে। আত্মীয়রা সব সকালের দিকে চলে গেছে, আছে যে কজন তারা সব দোতলায়, মরা বাড়ির মতো অবস্থা আর কি। তোমার বইটা পেয়ে এতক্ষণ পর লাবণ্য একটু হাসল। তোমাকে যে আসলে আমি কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। শুভ্রর মনটা খারাপ হয়ে গেল। এমন কেন করে মানুষ? বিয়ে না করলে মিথ্যে আশা কেন দেয়? মানুষ কেন বোঝে না কারো বাইরেটাতে কখনো ভেতরের প্রতিফলনটা হয় না? মাথা নিচু করে বসে আছে সে। লাবণ্যর গলা পেয়ে মুখ তুলল, দেখল শরবত, মিষ্টি, পিঠা আর কত সব নাস্তা নিয়ে এসেছে মেয়েটা। শুভ্রর কিছু খেতে ইচ্ছে হলো না। লাবণ্য এখন আগের চেয়ে অনেকটা স্বাভাবিক। ওকে খানিকটা হেসে বলল, খান প্লিজ। শুভ্র শরবতের গ্লাসটা হাতে দিল। লাবণ্যর জন্য তার এত কষ্ট কেন হচ্ছে? কিছু করতে ইচ্ছে করছে যাতে মেয়েটার সব দুঃখ একেবারেই উড়ে যায়। মাথায় এই চিন্তারা তখন ঝড় তুলেছে। চোখ বুঝে ঠান্ডা শরবতটুকু গিলে নিল সে। আত্মার তৃপ্তি মিলল, সাথে হয়তো সেদিনের সিদ্ধান্তটাও নিয়ে ফেলল সে। লাবণ্যের বাবার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আমি লাবণ্যকে বিয়ে করতে চাই। লাবণ্যের বাবা ভূত দেখার মতো চমকে উঠলেন। চমকালো লাবণ্য। শুভ্র চোখের কোণা দিয়ে দেখল লাবণ্য যেন কেঁপে উঠেছে। তারপর দৌড়ে মেয়েটা ভেতরে চলে গেল। পরের কয়েক ঘন্টা শুভ্রর জীবনে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা বহুল একটা সময় ছিল। লাবণ্যের বাবা প্রথমে বিস্ময় কাটিয়ে তাকে কয়েকটা প্রশ্ন করলেন, তারপর ভেতরে গিয়ে সবাইকে জানালেন কথাটা। ঝিম মেরে থাকা বাড়িটা 10 মিনিটের মাথায় যেন ঘুম থেকে জেগে উঠল। আধ ঘন্টা পর শুভ্র জানতে পারল লাবণ্য তাকে বিয়ে করতে রাজি। শুভ্রর বাবা নেই, গ্রামে মার 2 ভাই। সে ফোন করে জানিয়ে দিল তাদের। এ বাড়িতে বিয়ের আয়োজন সব করাই ছিল। বাবুর্চি এলো, বাইরের বড় বড় ডেকচিতে রান্না বসানো হলো। শুভ্রর বরের এই পোশাকে তাকে বেশ মানাচ্ছে, যদিও কিছুক্ষণ আগে তো সেই পোশাকে ছিল না। তবে সেটাও জোগাড় করতে খুব একটা সময় দেরি হলো না। কাজে এলো সময় মতো। এলাকার কিছু লোকজন আর বাড়ির লোক মিলে বাড়িটা প্রকৃতপক্ষেই একটা বিয়ে বাড়ির রূপ নিল। যে অনুষ্ঠানের মধ্যমণি হল শুভ্র। শুভ্র দেখতে যথেষ্ট ভালো, ভালো চাকরি করে। তার সুন্দর ব্যবহার যে কারো মন জয় করতে বাধ্য।
তাই বিয়েটাতে দ্বিমত তেমন হলো না। কেউ কিছু বললেও শুভ্রর কান পর্যন্ত এলো না। বিকেলের মধ্যে বিয়ে পড়ানো, খাওয়া দাওয়া শেষ হলো। শুভ্র আর লাবণ্যকে শুভ্রর বাসা পর্যন্ত পৌঁছে দিতে একটা গাড়িও ঠিক করা হলো। বিদায়ের সময় যেমনটা হয়, কান্নার রোল পড়ে গেল। এই কান্না যেমন শোকের, তেমনি স্বস্তি আর আনন্দের। লাবণ্যের হাত ধরে নিজের ছোট্ট ফ্ল্যাটটিতে যখন ঢুকল, শুভ্রর মনের ভেতর তখন অনুভূতির হল্লোড় চলছে। কে ভেবেছিল সকালে বই নিয়ে বের হয়ে রাতে এমন একটা মানুষকে নিয়ে ফিরবে যে তার সারাটা জীবনের পথ চলার সঙ্গী হয়ে দাঁড়াবে। ভাবতেই তার ঠোঁটের কোণে একটা চেলতে হাসি। পৃথিবীটা কত আজব, তাই না? লাবণ্যের মিষ্টি মুখটা লজ্জায় রাঙা, লাল বেনারসিতে তার মুখটা অপরূপ লাগছে। সেই মুখে এত রঙের খেলা, যেন সে এই মুখটা পৃথিবীর আর কারোর সাথে মেলাতে পারে না। স্বর্গলোকের শীতল ছায়া নেমে এসেছে তার বাড়িতে। শুভ্র মনে মনে গৌরব নামের মানুষটিকে অজস্র ধন্যবাদ দিয়ে বলল, আপনি তো চেয়েছিলেন লাবণ্য সুখে থাকুক, তার জীবনে ভালোবাসার কোনো অভাব না হোক। আপনার বাসনা পূর্ণ করার যথাসাধ্য চেষ্টা আমি করব। তারিখ 13ই অক্টোবর 2020। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু স্পেশাল সময় আসে যে সময়গুলোকে আমরা কখনোই এমন স্পেশাল করে কখনো ভাবি না, হয়তো ভাবার চেষ্টাও করি না, কিংবা উপলব্ধিও করতে পারি না আমার লাইফের সবচেয়ে স্পেশাল সময়টাকে আসলে কখন, কোথায়, কিভাবে কাটানো উচিত। কখনো এমনও কিছু আনএক্সপেক্টেড মোমেন্টস আমাদের লাইফে ঘটে যায়, যা স্মৃতিগুলো হয়তো এমনই সুইট করে আমাদের মাঝে এখনো রয়ে যায়, হয়তো রয়ে যায় সারাটা জীবন। সেটা কিছু হতে পারে পাওয়ার, কিছু হতে পারে না পাওয়ার।